প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন মুক্ত সংলাপ। মুক্ত সংলাপে আমরা নানা প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজকে একটু ভিন্নধর্মী একটা প্রসঙ্গ, সেই প্রসঙ্গটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের সহজলভ্যতা, সহজপ্রাপ্যতা। আমরা সংবিধানের ভিতরকার দিকটি নিয়ে খুব বেশি আলোচনা করব না হয়তো, কিন্তু আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে একটি সংবিধান পাওয়ার অধিকারী। কারণ প্রয়োজনীয়তার এই কারণের জন্য যে সংবিধান বিষয়ে নানা বিতর্ক নানা মহলে চলে, কিন্তু একজন শিক্ষিত সাধারণ মানুষ হিসেবে কখনো কখনো আমরা আমাদের সংবিধানটা হাতে নিয়েও দেখি না, আসলে কি লেখা আছে সেটা আমরা দেখি না। এই বিষয় নিয়ে কাজ করেন চেঞ্জ মেকার্স নামে একটি সংগঠন, তার সভাপতি প্রেসিডেন্ট তানভীর সিদ্দিকী, তিনি একজন আইনজীবীও বটে। তানভীর, আপনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবিধানের সহজপ্রাপ্যতা বা সহজলভ্যতা, সাধারণ মানুষ যাতে সংবিধান পায় সেই প্রসঙ্গ নিয়ে কাজ করেন। আপনি আমাকে বলেন যে এই হঠাৎ করে এইরকম একটি বিষয়ে আপনি কেন কাজ করতে আগ্রহী হলেন? অ্যাকচুয়ালি আমাদের একটা প্রোগ্রাম আছে যেটাকে আমরা বলি বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ। আপনার সংগঠন থেকে এই প্রোগ্রামটা চলে আপনার হাই স্কুলের স্টুডেন্টসদের জন্য, ক্লাস 8 to 10। তো এই প্রোগ্রামের ভিতরে আমরা তাদেরকে এমন কতগুলো বিষয় জানাতে চেষ্টা করি যে বিষয়গুলো একজন সচেতন নাগরিক হিসেবে তার জানা দরকার, লাইক তার রাইটসগুলো কি, তার রেসপন্সিবিলিটিসগুলো কি, এবং আরও রিলেভেন্ট অনেক, তারা যাতে সচেতন মানুষ হিসেবে গড়ে ওঠে, সেই সচেতন মানুষ হিসেবে গড়ে ওঠে। তো সেটার সঙ্গে সংবিধানের লিঙ্কটা কোথায়? সংবিধানের লিঙ্ক, রাইটস নিয়ে যখন আমরা কথা বলবো তখন একজন নাগরিক হিসাবে আমার ফান্ডামেন্টাল রাইটস, বহুল আলোচিত যে একটা বিষয় আছে মৌলিক অধিকার, মৌলিক অধিকারগুলো জানা দরকার। এবং আমি যদি আমার মৌলিক অধিকার একজন নাগরিক হিসেবে না জানি, তাহলে আমার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারবো না। তো সেই জিনিসটা আছে সংবিধানের ভিতরে, অন্য কোথাও নেই। তো এই সংবিধানটা আমরা আমাদের প্রোগ্রামের পার্ট হিসেবে তাদেরকে আমরা বেশ কিছু জিনিসপত্র, ম্যাটেরিয়ালস, বই, বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিচ্ছিলাম। তো আমরা মনে করলাম যে এর সাথে যদি তাদেরকে একটা সংবিধান বিনামূল্যে দিয়ে দেওয়া যায়, অসুবিধাটা কি? দুইটা কাজ হবে তাতে, তারা নিজেরাও এটা পড়তে পারবে, জানতে পারবে এর ভিতরে কি আছে, তাদের মৌলিক অধিকারগুলো তারা আর্লি স্টেজে জানলো, তাদের প্যারেন্টসরাও তাদের মাধ্যমে অনেকগুলো বিষয়ে ইনভলভ হলো। তো সেই কাজ করতে যেয়ে আমাদের সংবিধানের প্রয়োজনীয়তাটা দেখা দিল, এবং বেশ বড় অঙ্কের 5,000 বা 10,000 কপি সংবিধান আমাদের দরকার ছিল। তো সেই কাজ করতে যেয়ে আমরা দেখলাম যে নানান প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা আছে সংবিধান প্রাপ্তির ক্ষেত্রে। কেন পাওয়া যায় না কেন সংবিধান? এইটা একজন নাগরিক হিসাবে আমার মার্কেটে পাওয়ার কথা, মানে স্বাভাবিকভাবেই যে কোনো বইয়ের দোকানে হোক পাওয়ার কথা, বা অন্য কোনো দোকানেও থাকতে পারে সংবিধান। কিন্তু আপনি যেটি বলছেন যে পাওয়ার কথা, এইখানে তো আমি একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাকে 2006 সালে, সেখানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বলছে যে সংবিধানের সহ সকল আইনের গ্রন্থসত্ত্ব মালিকানা সরকারের। কাজে এটা যদি কেউ জালিয়াতি করে, মানে এই মালিকানাকে অস্বীকার করে কেউ যদি ছাপায় প্রকাশ করে বা বাজারজাত করে, তাহলে তার 4 বছর কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা হতে পারে। তো সেই আইন আপনি যেটি বললেন যে এটি তো সব জায়গায় পাওয়ার কথা না, এটা আইন ও সংসদ মন্ত্রণালয় এর হচ্ছে মূল অধিকারী, মূল গ্রন্থসত্ত্ব তাদের কাছে। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এই বিজ্ঞপ্তিটা স্বাধীনতার পরে প্রথমবারের মতো 36 বছর পরে আইন মন্ত্রণালয় জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে দিয়েছে, এবং এটা অনেকগুলো পত্রিকায় তারা ছেপেছে। কেন তারা হঠাৎ করে মনে করলো যে সংবিধান সরকারের প্রপার্টি, এইটা কারোর প্রপার্টি না? এত বছর তারা কি ঘুমিয়েছিলেন? কি এমন ঘটনা ঘটলো? তাহলে এত বছর যে বাজারে যে সেটা আমিও জানতে চাই যে কি ঘটনা, কেন তাদেরকে এই বিজ্ঞপ্তি দেওয়া হলো? তার মানে বাজারে এই মালিকানাকে না মেনে কেউ না কেউ এটা প্রকাশ করছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কাছে আরেকটি ক্লিপিংস আছে, যেটি 21শে জুলাই 2006 আমার দেশ পত্রিকা ছাপা, যে বাজারের নকল সংবিধান। এটা তো আরেক ভয়াবহ ব্যাপার, যে অরিজিনাল সংবিধান তো যাই হোক, যার মালিকানায় থাকুক না কেন, সংবিধানটাও নকল হচ্ছে। এটা একটা মিসলিডিং ইনফরমেশন। ব্যাপারটা হচ্ছে যে এই সংবিধান নিয়ে আমরা সরকারের সাথে একটা দেন দরবারে ঢুকে যাই 2005 সালে, যখন আমরা আমাদের অনুষ্ঠানের জন্য সংবিধানের প্রয়োজন হলো। আমরা দেখলাম যে সংবিধান ছাপা হয় না, এটা আইন মন্ত্রণালয় বলছে তার প্রপার্টি। এবং এই জায়গাটা আপনাকে আমি একটু ক্লিয়ার করতে চাই, আইন মন্ত্রণালয় কিসের ভিত্তিতে বলছে যে এটা আইন মন্ত্রণালয়ের প্রপার্টি? সরকারের কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম কি হবে না হবে তার কতগুলো ডেসক্রিপশন একটা ডকুমেন্টে আছে, যেটাতে বলা, যেটার নাম রুলস অফ বিজনেস। এটার সঙ্গে নাথিং টু ডু উইথ দ্য পিপল। এটা সরকার কিভাবে চলবে, মন্ত্রণালয় কিভাবে কাজ করবে সেইটা। তো আইন মন্ত্রণালয়ের কাজের যে এখতিয়ার বা পরিধি আছে, সেইখানে একটা কথা বলা আছে যে কপিরাইটস ইন গভর্নমেন্ট ল পাবলিকেশন। এই একটা সেন্টেন্স দিয়ে তারা সংবিধানটাকে গত 37 বছর আটকে রেখেছে। সরকারি আইনের কপিরাইট আইন মন্ত্রণালয় থাকবে, আইন মন্ত্রণালয় কপিরাইটের আলোকে ওই সমস্ত। সংবিধান তো দেশের সর্বোচ্চ আইন। এখন এই একটা সেন্টেন্সের ভিত্তিতে তারা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিলেন। আপনি যে নিউজটার কথা বললেন, এটা একজন মন্ত্রীর বরাত দিয়ে, তৎকালীন জোট সরকারের আমলের আইনমন্ত্রীর বরাত দিয়ে এটা করা হয়েছে, এবং আইনমন্ত্রী মহোদয়
তৎকালীন মন্ত্রী মহোদয় আমার কথাটাও ওখানে বলেছিলেন, কারণ আমরা একটা সংবিধান ছেপেছিলাম। কারণ বাজারে প্রচুর সংবিধান আছে। প্রথমত আমি আপনাকে বলতে চাই যে রুলস অফ বিজনেস দিয়ে যে সংবিধানটাকে আটকে রাখা হয়েছে, আইনগত এর কোনো ভিত্তি নাই। আচ্ছা, তাহলে আপনি একটু পরে যেটি আপনি বললেন যে আপনারও সংবিধান ছেপেছিলেন এবং আপনার সামনে আমি নানা ধরনের সংবিধান দেখতে পাচ্ছি, তো এগুলি কি আসলে নকল সংবিধান নাকি আসলে সরকার ছাপে নাই, অন্যরা ছাপছে? সংবিধান তো নকল হতে পারে না। আমি তো সেই পত্রিকার হেডিং দেখে সেই জায়গায় এটা হেডিং এর ভুল আছে, কিন্তু সংবিধান নকল না, সংবিধান নকল, সরকার ছাপে নাই, বাইরের লোক ছাপে নাই, বাইরের লোকে ছেপেছে। এখন বাইরের লোকে কেন ছাপছে? সংবিধানটা আমার 15 কোটি লোক, সবার তো সংবিধান জানার দরকার নেই, যে প্রয়োজন মনে করে। আপনার কাছে কি কোনো হিসাব আছে যে 36 বছরের সরকার কত কপি সংবিধান ছেপেছে? এটা পত্রিকার রিপোর্ট আছে আমার কাছে, তাতে 36 বছরে সরকার প্রায় 30,000-এর মতো কপি সংবিধান ছেপেছে পত্রিকার ভাষ্য অনুযায়ী। এখানে আর আপনি তো বললেন শুধুমাত্র আপনার সাংগঠনিক কাজের জন্য 10 থেকে 15,000 কপি দরকার, আর এছাড়াও ধরেন আমরা যদি আইনজীবীদের কথা বলি, রাজনীতিকদের কথা বলি, আপনার কি ধারণা যে বাংলাদেশে সংবিধানে ছাপানো সংবিধানের চাহিদাটা কেমন হতে পারে? আমার মনে হয় এটার বাৎসরিক চাহিদা লক্ষাধিক। এখানে আইন কলেজগুলো যারা আছে তাদের জন্য এটা অবশ্য পাঠ্য, বিসিএস পরীক্ষার্থীদের জন্য এটা অবশ্য পাঠ্য, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, সচেতন মানুষ তো এটা রাখতেই পারেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা থাকতে পারে। তো এখন যদি আপনি তো এটা নিয়ে যথেষ্ট ঘাটাঘাটি করেছেন, তো সরকার পর্যাপ্ত বাজারে যদি চাহিদা থাকে, তো সরকার পর্যাপ্ত সংখ্যক ছাপছে না কেন? এটা একটা অদ্ভুত একটা যুক্তি সরকারের। একটা হচ্ছে তারা আটকে রাখছে, কেন এটা আমি জানি না, ওনারা তো আটকে রাখতে পারেননি। বাজারে যে ডিমান্ড সেটা তো 36 বছরে এখানে আছে, এখানে বিক্রি হচ্ছে। আমরা সরকারকে সংবিধান ছাপার একটা অনুমতি চেয়েছিলাম। আপনি এখানে দেখাচ্ছিলেন যে এটা হচ্ছে সরকারের একটা ছাপানো সংবিধান, এটা আমাদের সংবিধান, এটা আপনারা ছেপেছেন? জি, আমরা এটা ছেপেছি। আচ্ছা, আপনাদের ছাপানো সংবিধান। আর কারটা সংবিধান? এখানে দুটো সংবিধান আছে, একটা পাইরেটেড কপি সরকারের ভাষায় বা নিউজের ভাষা, যেটা নকল সংবিধান। এটা হচ্ছে আইন মন্ত্রণালয় সম্ভবত, আর এটি অন্য কেউ ছেপেছে, কিন্তু আসলে এটা সরকারের মনোগ্রাম দিয়ে। মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রিটিশ কাউন্সিল তারাও সংবিধানটা ছেপেছে। আপনার এখানে বাজারে ভরপুর সংবিধান আছে, এটা ব্যক্তিগত একটা পাবলিকেশনস তারাও ছেপেছে। এখানে আরো সংবিধান আছে। তার মানে হচ্ছে যে আমরা একটু আগে যেটা নিয়ে কথা বললাম যে আইন মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তিটি দিয়েছে, সেই বিজ্ঞপ্তি এর জন্য তো কাউকে কারাদণ্ড বা জরিমানা করা হয়নি আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আমার জানা মতে হয়। তার মানে একটা আইন আছে হয়তো, বা অথবা রুলস অফ বিজনেসের সেটার অপব্যাখ্যা দিয়ে গভর্নমেন্ট ওন করে, কিন্তু এটার কোনো কার্যকারিতা নাই, কোনো কার্যকারিতা নাই, এবং গভর্নমেন্ট এটা জানে। সেটা আবার প্রমাণ করলো যে বাজারে সংবিধানের প্রচুর চাহিদা আছে, কিন্তু সরকার যেহেতু সাপ্লাই দিতে পারছে না, কাজে এই চাহিদা যোগান দেওয়ার জন্য আপনার সংগঠন, ব্রিটিশ কাউন্সিল বা অন্য প্রাইভেট অর্গানাইজেশনগুলি এটা ছাপছে। আমরা মন্ত্রণালয়কে বলেছিলাম যে আপনারা আমাদের চাহিদা অনুযায়ী সংবিধান সরবরাহ করেন, আমরা কিনে নেব আপনাদের কাছ থেকে। যদি সেটা না পারেন, আমাদেরকে সংবিধান ছাপার অনুমতিটা দেন, আমরা আপনাদেরকে দেখিয়ে নেব কোনো ভুল ত্রুটি আছে কিনা, এবং এটা বিনামূল্যে বিতরণের জন্য। এবং আপনি যে কপিটা দেখালেন আমাদের প্রকাশনা, ওখানে কিন্তু খুব ক্লিয়ারলি লেখা আছে যে বিনামূল্যে বিতরণের জন্য। এখন আপনি আমাকে বলেন যে এই যে আইন একটা তারা বলছেন আছে, এবং সেটা এই আইনের কোনো ভিত্তি নাই, ভিত্তির চাইতে বড় যেটা হচ্ছে প্রয়োগও দেখছি না। প্রয়োগ কেন থাকবে? আপনার ব্রিটিশ কাউন্সিল যে সংবিধান বের করেছিল ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস উপলক্ষে এবং ব্রিটিশ বাংলা ল উইক উপলক্ষে, তারা 4টা ভার্সন বের করেছেন, দুটা বাংলা, 2টা ইংলিশ, একটা ফুটনোট সহ, সংশোধনী সহ, একটা সংশোধনী ছাড়া। মজার ব্যাপার হচ্ছে, আপনার অবগতির জন্য এবং দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি যে এই সংবিধানটার যে মোড়ক উন্মোচন করেন তৎকালীন আইনমন্ত্রী, তৎকালীন প্রধান বিচারপতি এবং ডক্টর কামাল হোসেন স্বয়ং। বাংলাদেশে এরকম নানা মজার ঘটনা ঘটে প্রশাসন। হ্যাঁ, তো এখন আপনি আমাকে বলেন যে আপনি তো এই কাজ করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান, তাদের গ্রন্থসত্ত্ব, তাদের রাইট, কপিরাইট এবং তাদের পিপলস ডিমান্ড অনুযায়ী, জনগণের চাহিদা অনুযায়ী সরবরাহের বিষয়টা প্রত্যক্ষ করেছেন। আপনি 2-1টি দেশের উদাহরণ দেন, সেই সব দেশে কি হয়, ভারতে কি হয়, আমেরিকায় কি হয়? আমি ভারতের কথাটা স্পেসিফিক্যালি বলতে পারবো না, কিন্তু গণতান্ত্রিক একটা দেশ হিসেবে আমি আমেরিকার কথা বলতে পারি যে আমেরিকায় সংবিধান যে কেউ ছাপতে পারে, যে কেউ ছাপতে পারে। আমার কাছে আমেরিকান কনস্টিটিউশন কয়েকটা ভার্সন আছে, কয়েকটা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত। ইভেন আমার কাছে আমেরিকান কনস্টিটিউশন বাংলা আছে। বাংলাটা কারা করলো? বাংলাটা আমেরিকান এমবাসি ঢাকা করেছে, বাংলাদেশের মানুষের জন্য করেছে। এবং হচ্ছে যে তারা, আমার ধারণা যে যদি বাংলায় করে হয়তো এটা উর্দুতেও আছে, হিন্দিতেও আছে, বিভিন্ন ভাষায়। এবং আমেরিকাতে আমাদের সংবিধান কি রকম অন্য ভাষা, ইংরেজির বাইরে অন্য কোনো ভাষায় অনুবাদ আমার জানা মতে নাই, এবং বোধহয় চেষ্টাও করা হয়নি। তার মানে অন্য দেশে এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে সরকারি শুধুমাত্র একমাত্র কপিরাইট ওনার হবে,
এরকম বাধ্যবাধকতা নেই, চাহিদা অনুযায়ী এটা বাজারে যে কেউ ছাপতে পারবে। আমার জানা মতে আমেরিকাতে কোনো প্রতিষ্ঠান বিশেষ করে যদি সংবিধান ছাপতে চায় জনগণকে জানানোর জন্য, সরকারের তরফ থেকে তাদেরকে সহায়তা করা হয় আর্থিক, যে তোমরা এই কাজটা ভালো কাজ করছো। এখন বাংলাদেশে এরকম একটা জগা খিচুড়ি মার্কা অবস্থায় আমরা আছি। এই আপনার পরামর্শটা কি? আপনি যেটি বলছেন যে আপনার খুব যৌক্তিক একটি দাবিটি হচ্ছে সংবিধান শিক্ষার কাজে প্রয়োজন, সংবিধান সচেতন জনগোষ্ঠী গড়ে তোলার প্রয়োজন, রাজনীতি যারা করেন তাদের জন্য সংবিধান প্রয়োজন, কারণ রাজনৈতিক বিতর্কের সময় সংবিধান দরকার, আর হচ্ছে এটা 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 এক সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা উচিত। এখন এই একটা অবস্থায় আপনি বলেছেন প্রায় লক্ষাধিক কপি প্রতি বছর আমাদের চাহিদা আছে, তো সেটার জন্য কি করা উচিত? সরকার যদি তার এই আইন নিয়ে বসে থাকে এবং 35 বছরে 3000 কপি 30,000 কপি ছেপে থাকে, তার মানে প্রতি বছর 10,000 কপি 90,000 কপির একটা ঘাটতি আছে। আমি আপনাকে দুটো উদাহরণ দিই। পকেট সাইজ সংবিধান আপনার 98 সালে বাংলাদেশে প্রথম বের করা হয়। এটা খুব হ্যান্ডি এবং এটা খুব সুন্দর, সবার ব্যবহার করতে পারে। এইখানে যে আরেকটা বই যেটা আছে, এইখানে বলা হচ্ছে 2005 সালের 1 মার্চ পর্যন্ত সংশোধিত। 98 সালের পরে সরকারের তরফ থেকে আপনার পকেট সাইজের কপি বের হয়নি। 2005 সালের 1 নভেম্বর সংশোধিত এটা আসলো কোত্থেকে? এবং আপনি দেখবেন যে এখানে বাংলাদেশ সরকারের মনোগ্রাম আছে এবং আইন মন্ত্রণালয়ের কথা লেখা আছে। আপনার জবাব কি কোত্থেকে আসলো? এটা জনগণ করেছেন, এটা ব্যবসায়ীরা করেছেন। এবং এটা তো ভয়াবহ, যদি বাংলাদেশ সরকারের মনোগ্রাম সহ এবং সংশোধনী যেটা সরকার এখন পর্যন্ত জনসমক্ষে বলে নাই, সেই সংবিধানে যদি এরকম করে ছাপা হয়, তাহলে তো আপনি যেটি বললেন যদি এরকম ওপেন থাকে তাহলে এটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে না? না, বিভ্রান্তির সৃষ্টি হতে পারে না। ওনারা যেটা করেছেন এইটারই কপি হুবহু ডুপ্লিকেট কপি করেছেন। 2005 সাল পর্যন্ত সংশোধিত কারণ হচ্ছে যে 2004 সালে আমাদের দেশে একটা বিতর্কিত সংশোধনী হয়, 14 সংশোধনী। এইটার আরেকটা মজার কাহিনী আছে, সেটা আমি আপনাকে বলছি। তো ওনারা যেটা করেছেন ওইটা গেজেট আকারে শেষে দিয়ে দিয়েছেন, আর বাকিটা তো এখানে রয়ে গিয়েছে। এটা তো একটা মানে একটা সংবিধানের মধ্যে তার গেজেট থাকতে পারে না। সংবিধানের মধ্যে যদি সেই সংশোধনী হয়, সেই সংশোধনী সংবিধানের পার্ট অফ দি কনস্টিটিউশন হিসেবে ওইভাবেই থাকবে। আপনি একটা গেজেট ছেপে দিয়ে বলতে পারেন না যে পূর্ণাঙ্গ সংবিধান। কাজেই এই যে সংবিধানের যে স্ট্যান্ডার্ডাইজেশন, এইটা দেখার জন্য তাহলে কারা থাকবে? সেই ক্ষেত্রে তো আইন মন্ত্রণালয়ের দাবিটি ঠিক যে তারাই এটা দেখতে চায়। আইন মন্ত্রণালয়ের দাবি মোটেই ঠিক না, কারণ আইন মন্ত্রণালয় যদি কে দেখবে? আপনার পরামর্শ কি? আমি আপনাকে বলি, 2000 সালে অফিসিয়ালি সর্বশেষ সংশোধনী বাজারে সংবিধান ছাপা হয় 2000 সালে। 2000 সালের পরে আর কোনো বাজারে আইন মন্ত্রণালয়ের তরফ থেকে সংবিধান দেওয়া হয়নি। 2004 সালে সর্বশেষ সংশোধনী যেটা হলো মে মাসে 14 সংশোধনী, এইটা সহ তো আপডেটেড ভার্সন একটা কনস্টিটিউশন তো বাজারে থাকতে হবে। সেইটা 2006 সাল পর্যন্ত দেওয়া হয়নি। আপনি যে সতর্কীকরণ বিজ্ঞপ্তির কথা বললেন এবং যে নিউজের কথা বললেন, এটা 2006 সালের জোট সরকারের আমলে, যখন এইরকম একটা মুভ সরকার নিল অল অন এ সাডেন। এবং আমার ধারণা এটা আমাদের এই সংবিধান ছাপার পরেই এটা হয়েছে, কোনো মহল থেকে এটা বলা হয়েছে, বাকি কাজগুলো কিন্তু চলছিল। এবং আমি জানি এটা আইন মন্ত্রণালয় এবং ল এনফোর্সিং এজেন্সি জানেন। কি হলো পরে? তখন তো বাজার থেকে সংবিধান উঠিয়ে নেওয়ার মতো একটা প্রক্রিয়া চলে হলো এবং 100 টাকা সংবিধান 300 টাকা বিক্রি হওয়া শুরু হলো। তখন তৎকালীন আইনমন্ত্রীকে বলা হলো যে সংবিধান কোথায়, লেটেস্ট সংবিধান মানে অ্যামেন্ডমেন্ট সহ। উনি কমিটমেন্ট করলেন প্রেস কনফারেন্সে যে আমি 1 মাসের ভিতরে সংবিধান বের করার ব্যবস্থা করছি। 1 মাসের ভিতরে উনি পারেননি। জোট সরকার ক্ষমতা ছাড়া 3 দিন আগে কয়েক হাজার কপি সংবিধান ছাপলো এবং সেটার কারণে তৎকালীন মন্ত্রীকে আবার একটা সেডিশন চার্জ খেতে হলো, কারণ সংবিধানের মুখবন্ধ নিয়ে আর একটা বিতর্ক আছে, হুইচ ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। মুখবন্ধ সংবিধানের অংশ না, কিন্তু কিছুদিন থেকে এই মুখবন্ধ নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করা হয়। আমাদের আর কোনো সংবিধানে মুখবন্ধ ছিল না? না, ছিল, আগে ছিল। যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন থেকে মুখবন্ধের প্রক্রিয়াটা শুরু হয় এবং এটা এখনো কন্টিনিউ করছে। সংবিধানটি কিভাবে মানে এটা প্রতি আইনমন্ত্রী একটা মুখবন্ধ লিখতে পারেন না, কিন্তু সংবিধানটা কিভাবে গৃহীত হয়েছে সেরকম একটা মুখবন্ধ তো থাকাই উচিত। সেটা একটা ইউনিভার্সাল থাকতে পারে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যার মতো করে লিখছেন। এবং আমি আপনাকে বলছি 2000 সালের সংবিধানের ছাপানো মুখবন্ধ, জোট সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমেদের মুখবন্ধের বিতর্কিত কোন জায়গাটি ছিল? বিতর্কিত ছিল ওই যে স্বাধীনতার ঘোষক, যে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু, এই কথাটা বলা হয়েছে। এখন বিএনপি সরকারের আমলে যদি সংবিধান ছাপতে হয়, মুখবন্ধ যদি রাখতে হয়, তাহলে ওই অংশটা একটা বিতর্ক। কিন্তু আমি আপনাকে বলছি যে এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবশেষে লাস্ট ছাপা হওয়ার 8 বছর পরে গত মে মাসে 2000 কপি সংবিধান ছাপা হয়েছে। আইন মন্ত্রণালয়ও ছেপেছে এবং সেখানে এই সমস্ত কোনো তথ্য নেই। আচ্ছা, আপনার এই অভিজ্ঞতা থেকে তাহলে পরামর্শ কি, কারা এই সংবিধান ছাপবে? প্রথমত এটা ওপেন সোর্সে চলে গিয়েছে, ইন্টারনেটে এটা আছে, মানে যে কেউ ছাপতে পারবে, এটা ইন্টারনেটে আছে
ইন্টারনেটে ইংলিশ ভার্সন ছিল, আমাদের চাপে বা দাবিতে বা আন্দোলনের মুখে হোক বাংলা ভার্সনটাও ইন্টারনেটে চলে গিয়েছে গত বছর জুলাই মাসে। এটার কোয়ালিটি কন্ট্রোল করবে কি? কোনো বিভ্রান্তিকর কিছু গেল না, এটা বিকৃত কিছু হলো না, এইটার জন্য কোনো অথরিটি এইটার একটা বিষয় আছে যে এরকম একটা আশঙ্কা আইন মন্ত্রণালয় করেন, কিন্তু আমার ধারণা বাজারে যে সংবিধান গত 36 বছর ধরে বিক্রি হচ্ছে এর ভিতরে কোনো ধরনের বিভ্রান্তি। একটাতে আমরা দেখলাম যে একটি গ্যাজেট ঢুকিয়ে দিয়ে বলা হলো যে সংশোধনী দেওয়া হয়েছে, এটা সংবিধানের যে স্ট্যান্ডার্ড, যে গাম্ভীর্য, তার সঙ্গে কিন্তু এটা যায় না, এটা যায় না। কিন্তু এখন মানুষকে সংবিধান পেতে হবে না, সেই জায়গায় আমি বলতে চাচ্ছি সেই ক্ষেত্রে কি আইন মন্ত্রণালয় একটা রেগুলেটরি বডি বা এডিটোরিয়াল বোর্ড হিসেবে কাজ করতে পারে, যে কোনো প্রকাশনা উচিত তাদেরকে এটা ছেড়ে দিতেই হবে টুডে অর টুমরো। কিন্তু কোয়ালিটিটা দেখার জন্য, কোয়ালিটিটা সার্টিফাই, আমরা বলেছিলাম আইন মন্ত্রণালয়কে যে আমাদের কপি আপনারা সার্টিফাই করে দেন, আমাদের ফাইনাল প্রুফ দিচ্ছি, সিল করে দিয়ে দেন যে এটার ভিতরে কোনো ভুল নাই। এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি বললেন যে আমেরিকান যুক্তরাষ্ট্র তারা বাংলায়ও সংবিধান করেছে এবং তাদের মানে ডিপ্লোম্যাটিক মিশনগুলিতে এটা বিনা পয়সা দেওয়া হয়। আমাদের আপনার কি ধারণা যে আমাদের এমবাসিগুলিতে বা বাংলাদেশের মানুষরা যাতে বিনা পয়সায় সংবিধান পেতে পারে এরকম কিছু করার দরকার, নাকি এটা একটা মানে দাম ধরা উচিত? দেখেন, আমি প্রায় 10,000 স্টুডেন্টের সঙ্গে কাজ করেছি এবং 70টার মতো শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছি। কোন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে একটা সংবিধানের কপি নাই, পুরনোটাও নাই, নতুন প্রস্তাব হচ্ছে অন্তত শিক্ষা প্রতিষ্ঠান বা একাডেমিক জায়গাগুলিতে বিনা পয়সা সংবিধান। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কত টাকা লাগবে? এই যে আপনি মানুষকে সংবিধান পড়ানোর জন্য চেষ্টা করছেন, মানুষকে একটু বলেন যে কেন তাদের সংবিধান একটা হাতের কাছে থাকা দরকার, কেন তারা সংবিধানটা পড়বে? সংবিধানটা আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু নাও হতে পারে সবার জন্য, কিন্তু মানুষ যদি নিজেকে কনসাসনেস যদি বাড়াতে চায়, যখন রাজনৈতিক বিতর্কগুলো হয়, বিশেষ করে 90 সালের পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো রাজনৈতিক বিতর্ক হয়েছে সংবিধান কেন্দ্রিক, অথবা রাষ্ট্র তাকে কি কি অধিকার দিয়েছে, সেটা একটা জিনিস। এই বিষয়গুলো যদি তারা আরো জানতে পারেন তাহলে নিজেদেরকে আমার মনে হয় যে একটু সচেতনতা তাদের বাড়বে এবং মানুষের সঙ্গে ইন্টারাকশন। এইখানে তানভীর আমি একটু আপনার ধারণার জন্য বলি যে দক্ষিণ আফ্রিকায় যখন শ্বেতাঙ্গ শাসনের অবসান হলো, তখন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সবাই মিলে যে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে নতুন সরকার গঠন করলেন, তখন দক্ষিণ আফ্রিকার কঠিন সংবিধানের একটা সহজ সংবিধান বের করা হলো এবং অশিক্ষিত লোকজনও যাতে সংবিধান বুঝতে পারে এই জন্য একটা মহিলার কি কি অধিকার আছে সেটা কার্টুন এঁকে দেখানো হলো, ইলাস্ট্রেশন দিয়ে দেখানো হলো। তা আমাদের দেশে তো আমরা সেই পর্যন্ত যেতে চাই না, আমরা চাই যে আমাদের যে সংবিধানটা সেটাই যাতে সহজলভ্য হয় এরকম একটা ব্যবস্থা করা। আপনার রেফারেন্স থেকে আমি বলি, দক্ষিণ আফ্রিকার সরকার 10 লক্ষ কপি সংবিধান ছেপে বিনামূল্যে জনগণকে বিতরণ করেছে। দক্ষিণ আফ্রিকার জন্য 10 লক্ষ অনেক কম। হ্যাঁ, বিতরণ করেছে আপনার বিনামূল্যে, যে মানুষকে জানানোর চেষ্টা করেছে সরকারিভাবে যে কি আছে সেখানে। কারণ একটা রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রীয় মূলনীতি কি হবে, মানুষের অধিকারগুলো কি হবে, নির্বাচন বলেন, অন্যান্য যে বিতর্কিত আমাদের যে বিষয়গুলো আছে সব কিন্তু ওখানেই আছে। প্রিয় দর্শক, এগুলি হয়তো একেবারে খুব সাধারণ মানুষের জন্য নয়, কিন্তু যারা দেশটাকে নিয়ে ভাবেন এবং সচেতন ভাবে দেশের নানা সিদ্ধান্ত নিয়ে ভাবেন, তাদের জন্য একটা সহজ গ্রন্থ হচ্ছে সংবিধান। এবং সেই সংবিধানটার সহজপ্রাপ্যতা নিয়ে এত জটিলতার কোনো কারণ আমরা দেখি না। এটা যে কেউ ছাপতে পারে, বাজারে পাওয়া যেতে পারে। এটার গুণগত মান যাতে ঠিক থাকে সেই জন্য আইন মন্ত্রণালয় বা সরকার একটা ছোট্ট মেকানিজম তৈরি করতে পারে। কিন্তু ফাইনালি তানভীর যে কথা বললেন যে আমাদের রাষ্ট্র একজন মানুষ হিসেবে আমাকে কি অধিকার দিয়েছে সেটা জানার জন্য আমার সংবিধানের কাছে যাওয়া উচিত। নানা সাংবিধানিক বিতর্ক যখন সৃষ্টি হয় তখন একজন সচেতন মানুষ হিসেবে আমার জানা উচিত সংবিধানের কোন ধারায় কি বলা হয়েছে। তাহলে পরে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি স্বচ্ছ হয় এবং আমরা বলতে পারি যে রাষ্ট্র একটি সংবিধান তৈরি করেছে অথবা সংবিধানের বলেই একটি রাষ্ট্র পরিচালিত হচ্ছে এবং সেখানে একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার ভূমিকা সংবিধান সম্মতভাবে রাখতে পারি। আমরা এই ছোট্ট আলোচনাটি করলাম, সেই আলোচনা থেকে আইন মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন মহল তারা নিশ্চয়ই কিছু তাদের দায়িত্ব এবং কাজ খুঁজে পাবেন, তারা সেই কাজটি করবেন এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছে।